Assalamu alaikum dear students, welcome to our Save Education family. Today I am going to discuss an important topics. This topic's name voice sense. Now start. Last ক্লাসে আমরা রুলস অন এবং টু পড়েছি, অর্থাৎ রুলস অনে ছিল টেন্স, প্রত্যেকটি টেন্স থেকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে সেই নিয়মগুলো সুন্দরভাবে বর্ণনা করা হয়েছিল। আশা রাখি তোমরা ওই নিয়মগুলো পড়েছো এবং রুলস টুয়ে মডাল অক্সিলারি থাকলে যে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, সেগুলো তোমরা আশা রাখি শিখেছো। এখন আমরা রুলস 3 করব। প্লিজ অ্যাটেনশন। দেখো, অনেক সময় অ্যাক্টিভ ভয়েস দুটি অবজেক্ট থাকে, অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকে। সেক্ষেত্রে একটি থাকে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটি থাকে বস্তুবাচক অবজেক্ট। আর ব্যক্তিবাচক অবজেক্টকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্টকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। এখন কত হলো, তাহলে আমরা শিখেছি যে অবজেক্টকে সাবজেক্টিভ রূপে নিতে হবে। তাহলে কোন অবজেক্টটাকে সাবজেক্টিভ রূপে নিব আমরা? যদি ব্যক্তিবাচক এবং বস্তুবাচক দুটি অবজেক্ট থাকে তাহলে সাধারণত ব্যক্তিবাচক অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টিভ রূপে নেওয়া ভালো। আবার শোনো কথাটা, ব্যক্তিবাচক যে অবজেক্টটি থাকবে তাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টিভ ফর্মে নিয়ে প্রথমে বসানোটাই কি ভালো, প্রথমে বসানোটাই কি ভালো। সেরর শব্দের অর্থ কি ভালো। তাহলে আমরা আবারও একটু গুছিয়ে বলছি, দেখো, ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করাই ভালো। এক কথায় কি, ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করাই ভালো। তবে বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্টিভ ফর্মে নিয়েও কি প্যাসিভ ভয়েস করা যায়। তো সেক্ষেত্রে ব্যক্তিবাচক যে অবজেক্টটি থাকবে ওটির পূর্বে অর্থ অনুযায়ী কখনো কখনো টু অথবা ফর বসাতে হবে। তো আমি এখন এক্সাম্পলের মাধ্যমে এই রুলসটা বিশ্লেষণ করে তোমাদেরকে একবার দেখাচ্ছি, একটু মনোযোগী হয়ে দেখো। হি গেভ মি আ পেন। একদম খুব একটি সিম্পল বাক্য। আমরা শিখেছিলাম যে কিভাবে অবজেক্ট বের করতে হয়। অবজেক্ট বের করার নিয়মটা তোমরা আগেই শিখেছো, আগেই তোমাদেরকে শেখানো হয়েছে যে ভার্বের কাছে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ভার্বের কাছে, এখানে ভার্ব কি গেভ, গেভ শব্দের অর্থ কি দিল, গেভ শব্দের অর্থ কি দেখো দিল। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি কি এবং কাকে দিয়ে, তখন কি পাবো? অবজেক্ট পাবো। তাহলে দেখো, আমি প্রশ্ন করলাম কি দিল, কি দিল, দেখো কি দিল, উত্তর কি আসে? কি দিল, এটার উত্তর কি আসে? দেখো উত্তর কি আসবে? আ পেন। তাহলে দেখো এই পেন শব্দটা কি এই বাক্যের মধ্যে? অবজেক্ট। এখন আরেকটি শিখেছি যে কি দিয়েও কি অবজেক্ট পাওয়া যায়, কাকে দিয়েও অবজেক্ট পাওয়া যায়। সেক্ষেত্রে এখন আমরা প্রশ্ন করি আবার কাকে দিল, তখন উত্তর কি আসবে? হি গেভ মি আ পেন। সে আমাকে একটি কলম দিল। তাহলে কাকে দিল? আমাকে দিল। এখানে কি মি, তাহলে দেখতে পাচ্ছ মিও কি এখানে অবজেক্ট। তাহলে আমরা কয়টি অবজেক্ট পেলাম? দুটি অবজেক্ট। তাহলে মি দ্বারা কি বোঝাচ্ছে? কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে, ব্যক্তিবাচক। আর এ পেন হচ্ছে কি বস্তুবাচক। তাহলে আমরা কি শিখলাম? আমরা সবচেয়ে যে নিয়মটা ভালো, যেটা করা সবচেয়ে ভালো, ওই নিয়মেই আমরা কি করব? প্যাসিভ করব। তাহলে বলা হয়েছে যে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করা ভালো। তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটা কি? মি। মি এর সাবজেক্টিভ ফর্ম কি? মি এর সাবজেক্টিভ ফর্ম আই। অবজেক্টের মি এর সাবজেক্টিভ ফর্ম আই। তারপর দেখতে হবে এটা কোন টেন্সে আছে। এই নিয়মটা তো আমরা টেন্সের নিয়ম তো আগেই শিখেছি যে এটা কোন টেন্সে আছে। হি গেভ মি আ পেন, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, যেটা দিয়ে বুঝতে পারছি এখানে গেভ ভার্ব দিয়ে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সকে যদি আমরা প্যাসিভ করি তখন কি হয়? অক্সিলারি ভার্ব কি বসে? ওয়াজ ওয়্যার। কি বসবে? ওয়াজ ওয়্যার। তাহলে বলো যে আই এর সাথে কি বসে? ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো? অবশ্যই আই এর সাথে কি বসবে? ওয়াজ বসবে। তাহলে আই ওয়াজ। 3 নম্বর রুলসটা কি ছিল? যে আমাদের যে
অক্সিলারি ভার্ব বসানোর পরেই কি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হবে, যে মূল ভার্ব থাকবে। তাহলে এখানে মূল ভার্ব কি? গেভ। এটা হচ্ছে গিভ, গেভ, গিভেন। একটু দেখো, তাহলে এটা প্রেজেন্ট বা বেস ফর্ম, পাস্ট ফর পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা তাহলে কি বসাবো? পাস্ট পার্টিসিপল ফর্ম, গিভেন। আই ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন। এরপরে এখানে কি বাকি থাকে? এই পেন, এই যে বস্তুবাচক অবজেক্টটি এখানে থেকে গেল, এখানে আমরা লিখলাম পেন। আরেকটি ইনফরমেশন তোমাদেরকে আমরা দিয়ে রাখি, সেটা হচ্ছে যেই অবজেক্টটা এখানে থেকে যাবে তাকে বলা হয় রিটেইন অবজেক্ট। যদিও আমাদের এটা লাগতেছে না, তারপরও বলে রাখছি, যেই অবজেক্টটি এই যথাস্থানে থেকে যায় এটা হচ্ছে কি? রিটেইন অবজেক্ট। তাহলে আই ওয়াজ গিভিং আ পেন। এখন একটা প্রিপোজিশন বসে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ, সাবজেক্টের অবজেক্টিভ রূপ। তাহলে সাবজেক্ট কি ছিল? হি, হি এর অবজেক্টিভ রূপ কি? হিম। দেখো তাহলে এই রুলসটা তোমরা বুঝতে পারছো কিনা। এখন দ্বিতীয় এক্সাম্পল দিচ্ছি, এটাকেই আমরা দ্বিতীয় অনুযায়ী করব, যে এই বস্তুবাচক যে অবজেক্টটি আছে এটাকে সাবজেক্টিভ রূপে নিয়ে করব। তাহলে কিভাবে হবে দেখো, আ পেন ওয়াজ, আ পেন ওয়াজ গিভেন। এখন দেখো এই বস্তুবাচক অবজেক্টকে যখন আমি সাবজেক্ট করলাম, এখন তাহলে এখানে কি রয়ে গেল? ব্যক্তিবাচক অবজেক্ট। রুলসের মধ্যে আছে যদি ব্যক্তিবাচক অবজেক্টটা স্বস্থানে রেখে দেওয়া হয়, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টকে যদি আমি সাবজেক্টিভ ফর্মে না নিই, যদি ওকে যে স্থানে আছে সে স্থানে রেখে দেই, দেন তাহলে ওটার আগে কি টু বা ফর বসবে, সেটা কি টু অথবা ফর কখনো কখনো বসবে, সেটা কি অনুযায়ী? অর্থ অনুযায়ী। তবে এখানে টু বসবে, টু মি বাই হিম। দেখো যে তাই আ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। যেহেতু ব্যক্তিবাচক অবজেক্টটাকে স্বস্থানে রেখে দিছি, ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা স্বস্থানে রেখে দিছি, এই জন্য এটার আগে কি বসছে? একটি প্রিপোজিশন বসছে টু অনুযায়ী। তো সব ক্ষেত্রে যে টু বসবে তা না, কখনো কখনো টু অথবা ফর অর্থ অনুযায়ী বসতে পারে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা রুলস 4 করব। দেখো রুলস 3 এবং 4 একটা আরেকটির ব্যতিক্রম, একই ধরনের দুইটা রুলস। রুলস 3তে ছিল, একটু আমি ব্যাকে যাচ্ছি তোমাদের এটা বোঝানোর জন্য, সেটা হচ্ছে যে রুলস 3তে ছিল যদি দুটি অবজেক্ট থাকে তখন ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করা ভালো, তবে বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্ট করা যায় তখন ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে টু বা ফর কখনো কখনো অর্থ অনুযায়ী বসাতে হয়। আর এটা দেখো এখানে কি বলা হয়েছে, যে অনেক সময় অ্যাক্টিভ ভয়েসের দুটি অবজেক্টের মধ্যে কোনো একটির পূর্বে প্রিপোজিশন থাকে, তখন যে অবজেক্টটির পূর্বে প্রিপোজিশন থাকে তাকে সাবজেক্ট করা যাবে না। ক্লিয়ারলি কথাটা বলা হয়েছে। দেখো যদি ওই ব্যক্তিবাচক অবজেক্টকে আমি বলেছিলাম বা ওই রুলসে ছিল যে সাবজেক্ট করা ভালো, যদি ওই ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে কোনো প্রিপোজিশন থাকে তখন তাকে কিন্তু সাবজেক্ট করা যাবে না, সে ব্যক্তিবাচক অবজেক্ট হোক আর বস্তুবাচক অবজেক্ট হোক। যদি দুটি অবজেক্টের মধ্যে যেই অবজেক্টে প্রিপোজিশন থাকবে সেই অবজেক্টকে কি করা যাবে না? সাবজেক্টিভ ফর্মে নেওয়া যাবে না। এটি ভালোভাবে মনে রাখবে। আমরা এখন এই রুলসের সাথে কতটুকু যুক্তিকতা আছে এই একটা এক্সাম্পল দিয়ে আমরা সেটা মিলিয়ে নেব, বা এই রুলসটা যাচ্ছে কিনা আমরা এক্সাম্পলের সাথে একটু মিলিয়ে নিই। প্লিজ অ্যাটেনশন। হি ডিড ফর মি দ্য did for me the unnecessary things। এখানে দেখো, এখানে ওই যে আমি
আর বললাম না যে কিভাবে অবজেক্ট বের করতে হবে, আমরা রুলস 3-তেও তো বলেছি যে কিভাবে অবজেক্টটা বের করি। তাহলে এখানে ওই সিস্টেমে যদি অবজেক্ট বের করতে যাই, যে কি করলো, যে কতগুলো আননেসেসারি থিংস করছে। এখন এখানে মিউ কিন্তু অবজেক্টিভ ফর্মে আছে, মিউ কি অবজেক্টিভ ফর্মে আছে, দ্য আননেসেসারি থিংসও অবজেক্টিভ ফর্মে, কিন্তু মিয়ের পূর্বে ফর আছে, মিয়ের পূর্বে কি আছে, ফর আছে। এখন এই ফর কি, প্রিপোজিশন। তাহলে কি বলা হয়েছে, যে এই অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে তাকে কি সাবজেক্টিভ ফর্মে নেওয়া যাবে না। তাহলে এখন আমরা মি থেকে এর সাবজেক্টিভ ফর্ম আই এখানে নিতে পারবো না, কারণ রুলসে সমস্যা আছে। কারণ যদি ওই ব্যক্তিবাচক অবজেক্ট হোক আর বস্তুবাচক অবজেক্ট হোক, যেটার পূর্বে প্রিপোজিশন থাকে তাকে সাবজেক্টিভ ফর্মে নিতে পারবো না। তাহলে এখন দেখো, তাহলে এখানে কি নিতে হবে, দ্য আননেসেসারি থিংস, দ্য দেখো দ্য আননেসেসারি থিংস, এখানে এটা কোন টেন্স আছে, ডিড, ডু, ডিড, ডান, ডু, দেখো ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান। ডু হলো প্রেজেন্ট বা বেস ফর্ম, ডিড হলো পাস্ট ফর্ম, আর ডান হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন তাহলে আমাদের রুলস অনুযায়ী কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্টিভ ফর্মে নিতে হবে এবং টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব বসাতে হয়, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী। তাহলে টেন্স অনুযায়ী এটা কোন টেন্স, ডিড হলো পাস্ট। তাহলে পাস্ট টেন্সকে প্যাসিভ করতে হলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিতে হবে কি, ওয়াজ, ওয়্যার, ওয়াজ, ওয়্যার। তবে সেটা ওয়াজ দিব না ওয়্যার দিব তারও একটি নির্দিষ্ট রুলস আছে। যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা কি দিব, ওখানে ওয়াজ। কিন্তু এখানে দেখো সাবজেক্ট হলো থার্ড পারসন বাট থিংস প্লুরাল নাম্বার, থিংস। তো সেক্ষেত্রে ওয়াজ আর দেওয়া যাবে না, সেক্ষেত্রে কি দিব, ওয়্যার দিব। বি কেয়ারফুল, অক্সিলারি ভার্ব বসাতে গেলে বি কেয়ারফুল দেখতে হবে এটা প্লুরালে আছে না সিঙ্গুলারে আছে, এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে। এটা টেন্স এবং সাবজেক্টের পার্সনের উপরে নির্ভর করছে। তাহলে দেখো দ্য আননেসেসারি থিংস, তাহলে আমরা কি দিব, যেহেতু ডিড দ্বারা বুঝতেছি পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ ওয়্যারের যে কোনো একটা দেওয়া যায়, কি দেওয়া যায়, ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যারের যে কোনো একটা দেখা যায়। যখন আমরা পেলাম যে ওয়াজ ওয়্যারের যে কোনো একটি দেওয়া যাবে, কিন্তু ওয়াজ দিব না ওয়্যার দিব, টেন্স অনুযায়ী যে কোনো একটি দেওয়া যায়। এখন দ্বিতীয় নম্বর যে কাজটি হচ্ছে যে আমি ওয়াজ দিব না ওয়্যার দিব, সেটা নির্ভর করবে সাবজেক্টের পার্সনের উপরে, সাবজেক্টের পার্সনের উপরে এবং নাম্বারের উপরে। তাহলে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসাতাম আমি, কিন্তু যেহেতু এটা থিংস প্লুরাল নাম্বার, তো সেক্ষেত্রে ওয়্যার বসাবো। সেক্ষেত্রে কি বসাবো, ওয়্যার বসাবো। তো দ্য আননেসেসারি থিংস ওয়্যার। তারপরে কাজ কি আমাদের, যে মূল যে ভার্বটা আছে, মূল যে ভার্বটি আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল যে ভার্বটি আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তো এখন পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, ডান, দ্য আননেসেসারি থিংস ওয়্যার ডান। তারপর যে অবজেক্ট এখানে রয়ে গেল, কি রয়ে গেল, ফর মি, কি রয়ে গেল, ফর মি। তখন এটা আমরা দিয়ে দেই, এখানে ভার্বের পরেই তো অবজেক্টটা ছিল, তাহলে এখানে তো ভার্বের পরেই অবজেক্টটা আসবে, ফর মি। তারপরে একটা প্রিপোজিশন বসবে, প্রিপোজিশন বাই বসবে এখানে। তারপর যে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি, হি, হি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি, হিম। তাহলে আশা রাখি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। আমি আর একবার বলে দিচ্ছি যে যেই অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকবে সেটাকে সাবজেক্ট করব না, যে অন্যথা যে অবজেক্টই থাকবে অ্যানাদার যে অবজেক্টই থাকবে তাকে আমি সাবজেক্টিভ রূপে নিয়ে এসে আদার্স নিয়মগুলো ঠিক রেখে এটাকে প্যাসিভ করব। থ্যাংক ইউ অল।